হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পেজ 264-এ পৌঁছাচ্ছি। 264-এর 1, 2, 3 হয়ে গেছিলো, 4-এ চলে আসছি। কোনো ভিডিও একটু সামনে পিছনে করে হচ্ছে, সময় যেমন পাচ্ছি সেইভাবে ভিডিও হচ্ছে। আসলে 4-এর প্রশ্নগুলো ধরলে একটু সময় না হলে ধরা যাচ্ছে না, যেহেতু অনেক প্রশ্ন আছে একসঙ্গে। এইভাবে একটু অ্যাডজাস্টমেন্টে ভুল হচ্ছে। যাই হোক, শুরু করছে 4-এর প্রথম প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত? 292 টাকার, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রিন্সিপাল হচ্ছে 292। 292 টাকা একদিনের, সময় হচ্ছে একদিন, সুদ হচ্ছে 5 পয়সা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? এখন যে কোনো সুদ কষার অঙ্ক দিনে করা যায় না, বছর, মাস হোক আর যাই হোক বছরে করতে হবে। তাহলে যদি মাস দেয় তাহলে নিচে 12 দিয়ে দিবে, বছর হয়ে গেল। যদি দিন দেয় নিচে 365 দিয়ে দিবে, সেটা বছর হয়ে গেল। বাস, আর কোনো ঝামেলা নেই। পয়সা আছে, এখানে টাকা আছে। এখানে একটা সমস্যা আছে, এটা টাকা ওটা পয়সা বলেছে, হয় পুরোটা টাকা করতে হবে নাহলে পুরোটা পয়সা করতে হবে। তাহলে আমরা পয়সাটাকে টাকা করে নিচ্ছি 5 পয়সা, পয়সাকে নিচে 100 দিয়ে দাও, টাকা হয়ে গেল। আর কি, এবারে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। ফর্মুলা লিখো, রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। মান বসাও, আই হয়ে গেল 5/100, উপরে আছে 100, পি হয়ে গেল 292, আর টি হয়ে গেল তোমার 1/365। 1/365 নিচে হতো, টিটা নিচে, 1/365, তো বাইটা নিচে না দিয়ে 1 দেবো, উপরে করে দেবে 365। বাস, এবারে এটাকে একটু কাটাকাটি করে নিই, দেখি কত হচ্ছে। গোগলা গেল। আচ্ছা, 3 9 27, 3 দ্বারা যদি কাটি 3 9 27, 2 হচ্ছে না, 7 4 7 28, 1। এমন কাটাকাটিটা আছে, ভাবা যাচ্ছে না কত দ্বারা খাবে। আমরা এক কাজ করি, যখন আমি বুঝতে পারবো না কত দ্বারা কাটবো, তখন সব থেকে ভালো হচ্ছে তুমি তার গসাগু করে দাও, সহজে খুঁজে পাবো কত দ্বারা কাটা যাবে। 292-কে 292, 9 7 16, 3, 292, 3 4 12, 4 7 28, 3 4 12, 2 হাত রলে 29 হয়ে গেল। এইটা দরকার আমার, এখানে যেটা পাচ্ছ। এবার এটা কত দ্বারা খাবে, একবার আমি 292-কে দেখে নিই 73 দ্বারা। 3 4 12, 3 4 12, 2 হাত রলে 29 হয়ে যাচ্ছে এটা। আর একবার 73-কে 536 দ্বারা, সরি 365 দ্বারা দেখে নিচ্ছি। 3 5 15, 5 হাত রলে 1, 36। তাহলে এটা 4 দ্বারা, এটা 5 দ্বারা যাবে 73 দিয়ে, মানে মাথায় রাখো। এটা আসলে যদি না কাটাকাটি করতে পারো তখন লসাগু করে দেবে, কত দ্বারা খাবে তুমি পেয়ে যাবে। 73, এটা হয়ে গেলো তোমার 5-এ, আর 73 4-এ। তাহলে 5 5-এ 25, আর নিচে হলো 4, 25 4, তার মানে 4 24, আর এত %। ঠিক আছে, পরিষ্কার করে নিই। 2 নম্বরে চলে আসছি, গ্যাঞ্জাম হয়ে গেল জায়গাটা। চলে আসছে মানে 2 নম্বর প্রশ্ন। একটি অংশীদার ব্যবসায় এবিসি এর মূলধন অনুপাত দিয়েছে 3:8:5। এর লাভ সি এর থেকে 80 টাকা কম হলে কত লাভ হয়েছিল? এবিসি মূলধন অনুপাত দিয়েছে 3:8:5। আচ্ছা, বলেছে এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম। এর লাভ সি এর থেকে 80 টাকা কম, তাহলে এখানে এ কত আর সি কত? যদি সবাইকে যখন অনুপাত আলাদা করবে তখন এক্স ধ্রুবক গুণ করতে হয়। তাহলে এটা হলো 3x টাকা, সিটা হলো 5x টাকা। বি এর কোনো দরকারই নেই এখানে। এত প্রশ্ন বলেছে এর থেকে সি, সি এর থেকে 80 টাকা কম, তার মানে এটা মাইনাস এটা। শর্তানুসারে কেন করে দিলাম, কারণ মূলধন অনুপাত যা, লাভের অনুপাতে সবসময় তাই হয়, যদি অন্য কোনো শর্ত না প্রযুক্ত হয়, যার জন্য মানে মাঝখানে টাকা তোলা জমা এসব না হয়, যার জন্য মূলধন অনুপাতটাকে আমি লাভের অনুপাতেই ধরে নিয়েছিলাম।
নাহলে মনে হবে এটা মূলধন অনুপাত কি করে আমি লাভের সঙ্গে ঢুকিয়ে দিতে পারি, কারণ একই হয়। এটা হয়ে গেলো তোমার 80 টাকা কম, তার মানে এটা হলো দুটোর পার্থক্য 80 টাকা। এত 2x is equal to 80, x is equal to 80/240, এতে কত টাকা লাভ হয়েছিল, ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল বলেছে, এক্স এর মান পেলাম, ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল, এতে মোট লাভ হচ্ছে 3x 8x 5x, 8 5 13 14 15 16, 16x, তার মানে 16 ইন্টু 40, 400 রং 64 আর 0, বাস 640 টাকা আমাদের লাভ হয়েছিল। চলে আসছি পরের প্রশ্ন, মুছে দিটা। চলে আসছে পরে 3-এর প্রশ্ন, বলছে x² - 22x + 105 = 0, সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত হবে। তো প্রশ্নটা চেয়েছে আলফা মাইনাস বিটার মান কত। এবার আলফা মাইনাস বিটার ডাইরেক্ট তো মান পাওয়া যায় না, তাহলে আমরা এক কাজ করি, বীজ দুটি যখন আলফা বিটা বলেছে তাহলে তুমি দুটো কাজ করে নাও, এখান থেকে এ কত, x² আগে যেটা সেটা এ বলে, বি কোনটা -22, এক্স এর আগে যে থাকে সে বি, আর সি কোনটা শেষে যে থাকে এবিসি হলো। এখান থেকে দুটো মান বার করে নাও, আলফা প্লাস বিটার মান আর আলফা ইন্টু বিটার মান। তাহলে বীজ দুটির যোগফলের কি ফর্মুলা, -b/a, আর বীজ দুটির গুণফলের কি ফর্মুলা, c/a। আচ্ছা, আলফা প্লাস বিটা এর মান যদি বসায় মাইনাস, বি এর মান আরো -22, এ হচ্ছে 1, মাইনাস মাইনাস প্লাস 22, এটা হলো বীজ দুটির যোগফলের মান। আর বীজ দুটির গুণফল যদি দেখি আমি, সি মানে 105 বা এ মানে হচ্ছে 1, তার মানে ফাইনালি কত হলো 105। এবার আমার উদ্দেশ্য এ প্লাস আলফা প্লাস বিটাও নয়, আলফা ইন্টু বিটাও নয়, আলফা মাইনাস বিটা। তাহলে বীজগণিতের অঙ্কে তুমি কি করতে, যদি আলফা প্লাস বিটার মান আর আলফা ইন্টু এ প্লাস বি আর এ বির মান দেওয়া থাকতো, এ মাইনাস বি কি করে বার করবে। আমি একবার লিখলাম এটাকে, উভয় দিকে বর্গ করে নিচ্ছি, যে পদ্ধতিতে তুমি এটা করতে পারো, দুদিকে স্কোয়ার করে দিলাম, উভয় দিকে বর্গ। এইবারে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, মনে করে দেখো ক্লাস 8 ছিল ফর্মুলাটা, এখন ব্যবহার কম হয়, 20 20 400, এ প্লাস বি তার হোল স্কোয়ার, প্লাস থেকে ডাইরেক্ট মাইনাস বার করার ফর্মুলা 4ab এর ফর্মুলাটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সমান 20 20 400। এইবারে এটা যেমন আছে থাক, ইন্টু এবি, আলফা বিটার মান হচ্ছে 105, এই জায়গায় 105, এতে 4 100 400, 4 5 20, এতে -420, এতে -20, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু -20। হ্যাঁ, ভুলটা এখানে হয়েছে, আমি ওটাই ভাবছি কোথা থেকে আমার মাইনাস চলে এলো। এ প্লাস বি সমান 22 ছিল, আর এ প্লাস বি আমি কোন দিকের থেকে এটা 20 লিখে দিলাম, তোমরা বলতে পারতে, তখন বললে নাই। চলো ঠিক আছে, 22 কষ্ট করতে পারো, 22 22 484, 484, 484, 484 মাইনাস 20 64, এতএব আলফা মাইনাস বিটা 64 বর্গমূল, রুট উঠলে প্লাস মাইনাস হয়, 8 8 64, ব্যাস। চলে আসছি পরের প্রশ্ন, চলে আসছে 4 প্রশ্ন। দিয়েছে প্রশ্নে সরলতম মান নির্ণয় করতে বলেছিল, সরলতম মান বুঝতেই পারছো, হালকা করে দাও। তাহলে আমাদের হর রিলেশন করতে হবে প্রত্যেকটা, √2 +1 আছে, আমরা √2 - 1 গেলাম,
√2 -1 গেলাম, এটাও যা আছে √3 -√2, √3 -√2, 2 -√3, 2 -√3। এরপর নিচেটা a + b * a - b, a² - b², a + b * a - b, a² - b², এটা a² - b², বুঝতেই পারছো হরনেশন হয়ে গেল। √2 -1, এটা 2 - 1 হবে, √² খেয়ে দিল, এটা 3 - 2 হবে, √² খেয়ে দিল, আর এটা 2 দুগুণে 4 -√² খেয়ে 3। অতএব √2 -1 নিচে 1 লেখার দরকার হয় না, √3 -√2 নিচে 1 লেখার দরকার হয় না, 2 -√3 নিচে 1 লেখার দরকার হয় না, যা কাটছে কেটে যাক, +√2 -√2 গেল, +√3 -√3 গেল, আর 2 আর 1 বিয়োগ করলে 1 থাকবে, বাস সরলতম মান হয়ে গেল এটা। চলে আসছে পরের প্রশ্ন। পরেরটা ছবির প্রশ্ন বটে। আচ্ছা, এটা মুছে নিই একটু। চলে আসছে 4-5 প্রশ্ন। 5 প্রশ্ন বলছে একটা বৃত্তের ব্যাস এ ও বি, বৃত্তের ব্যাস মনে করো এটা এ ও বি, সি বৃত্তের উপর একটা বিন্দু, সি উপর একটা বিন্দু, ও বি সি 60 ডিগ্রি, ও বি সি, ও বি সি 60 ডিগ্রি, ও সি এর মান কত, ও সি এ, ও সি এ, তার মানে এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে, ও সি এ এই মানটা বার করতে বলেছে। সাধারণ প্রশ্ন বটে। প্রথমত যদি দেখো কোনো ছবিতে ব্যাস বলে দিল এবং ব্যাসের উপর কোণ, তার মানে তোমার অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, ওটা কাজে লাগবে কি? এখানে যদি তুমি দেখো এটা অর্ধবৃত্তস্থ কোণ বটে, ঠিক আছে, ব্যাসের উপর অবস্থিত কোণ, তাহলে এইটা পুরোটা 90 ডিগ্রি বটে, এটা আমি শিওর। যেহেতু কোণ এ সি বি, আচ্ছা এখানে কোণ এসিবি 90 ডিগ্রি, কারণ দেখাবো যেহেতু এটি অর্ধ বৃত্তস্থ কোণ। এবার কি করে পাচ্ছি আমি একটু আগে পুরো বলে নিই, তারপরে লিখছি, তাতে ধারণাটা ঠিক হয়ে যাবে। যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ ও বি সি, এর এই বাহুটা যতটা এই বাহুটা ততটা, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি এটা 60 হয় তাহলে এটাও 60 হবে, ক্লিয়ার, এটাও 60। এবারে এই কোণটা কত? 90, কেন? এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ 90, আর এটা কত হলো 60, তাহলে বাকি কোণটা কত বটে? 30 হয়ে গেল উত্তর। তাহলে ভাষাটা কি? 2 নম্বর প্রশ্ন একটু লিখতে হবে, কারণ দেখাতে হবে, যুক্তি না দেখালে 2 নম্বর পাবে না তুমি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি দেখিয়ে দিলাম, কিনা এটা 90। 2 নম্বর কাজ, ত্রিভুজ ও বি সি এর ওবি সমান ওসি, এইটা সমান এটা, কারণ যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব বাহু দুটো সমান কেন করলাম? কারণ কোণ দুটো সমান। আমরা জানি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে দুটো কোণ অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হয়। তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে, এই দুটো নয় কিন্তু এই দুটোর। তাহলে কোণ, অতএব কোণ ওবিসি সমান কোণ ওসিবি কত? 60 ডিগ্রি। অতএব এটা যদি 60, পুরোটা যদি 90, তাহলে এটা কত? অতএব সরাসরি লিখতে পারি কোণ
ACO সমান, যেটা বার করতে বলেছে, এটা হয়ে গেল তোমার পুরো কোণটা ACB, তার থেকে মাইনাস যাবে OCB। দেখে নাও, পুরোটা থেকে এটাকে মাইনাস করে দিলাম, এইটা থেকে এইটাকে মাইনাস করে দিলাম, তার মানে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 30 ডিগ্রি হয়ে গেল, এটা 30। ক্লিয়ার? চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6 প্রশ্ন। 6 প্রশ্ন দেখো, বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করছে, তাহলে ছবিটা এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, মনে করো সমান বৃত্ত, এদের ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেমি, পরস্পরকে ছেদ করেছে, ভালো জিনিস। তাদের সাধারণ যে মানে এরও যেটা ওরও যায়, তার মানে সেটা কেমন হবে, এইটা হবে, এইটা হচ্ছে সাধারণ যে। সাধারণ যে দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। আমি একটু নামকরণ করে দিই। মনে করো এইটা A কেন্দ্র, এটা B কেন্দ্র, আর এই সাধারণ যেটাকে আমি নাম দিয়ে দিলাম CD। তাহলে CD সাধারণ যে দৈর্ঘ্য হলো 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে প্রশ্ন হচ্ছে কেন্দ্র দুটির দূরত্ব কত। কেন্দ্র দুটি কোথায় আছে? A আর B, এই দুটো কেন্দ্রের দূরত্ব চাইছে, তার মানে AB সমান কত? আচ্ছা, পরিষ্কার করো না তুমি ব্যাপারটা। ব্যাসার্ধ 10, ব্যাসার্ধ কখনোই আগে টানবে না, নিয়মে বটে ব্যাসার্ধকে কিন্তু ফেলে রাখবে ছবির পরে টানার জন্য, না উল্টো পাল্টা দিকে টেনে দিলে ব্যাসার্ধ ঘুরে আর অন্যদিকে করতে হবে, তখন দেখতে খারাপ, বুঝতে অসুবিধা। ব্যাসার্ধ আমরা টানবো এইখানটা, এইখান থেকে এইটা, আর এইখান থেকে এটা ব্যাসার্ধ। চাইলে তুমি এটাকেও যোগ করে দিতে পারো, সুন্দর ফোকলা দেখাচ্ছে তাই, না হলে এতটা হলেই হবে। এইবার তুমি লক্ষ্য করো, ব্যাসার্ধ এটা তো এই বৃত্তের ব্যাসার্ধ বটে, এই বৃত্তের ব্যাসার্ধ এইটা বটে, ব্যাসার্ধ 10 বলেছে, তাহলে এটাও 10, এটাও 10। আবার সিডি বলেছে 12, সিডি কোনটা? এটা সিডি 12। বৈশিষ্ট্য হলো যদি দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাহলে এর যে সাধারণ যে যেটা দুটোর, এটা বৃত্তের কেন্দ্র দুটির সংযোজক রেখাংশকে সমান দুভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে যদি সিডিটা 12 হয়, তাহলে এইখান থেকে এইটা আমি যেটাকে যোগ করে দিই, ফোকলাটা সুন্দর লাগবে, তাহলে এই পুরোটা যদি 12 হয়, এইটা 6, এটাও 6। ঠিক আছে? এইবারে আমি ভাষাটা লিখছি, যেহেতু সিডি সমান 12 সেমি, সেহেতু এটার নাম দিলাম মনে করো ও, এই মিডিল পয়েন্টটাকে মনে করো ও দিলাম, অতএব ডিও হচ্ছে 6 সেমি, সরি দেখাতে হবে, ডিও হচ্ছে 6 সেমি। আচ্ছা, এবারে তুমি চলে এসো এই ত্রিভুজটা, ত্রিভুজ ডিওবি, ডিওবি ত্রিভুজে। এখানে একটা জিনিস বলার আছে, দুটি কেন্দ্রের সংযোজক সরলরেখা আর ওই সাধারণ যে, এরা কিন্তু পরস্পর লম্ব, এইটা আর এইটা কিন্তু লম্ব, এরা 90 ডিগ্রি বটে, ঠিক আছে, পরস্পর লম্ব। তাহলে এখানে ওডি অবশ্যই লম্ব এবি, ওডির উপর এবি লম্ব, এর উপর এটা লম্ব, অতএব সমকোণী ত্রিভুজ ডিওবি থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। তুমি লক্ষ্য করো, এটা যদি 90 হয়, এটা অতিভুজ, তাহলে অতিভুজ আর লম্ব ভূমি যেটা খুশি ধরো, আমি এটাকে লম্ব ধরে নিচ্ছি, এটা ভূমি ধরে নিচ্ছি, তাহলে অতিভুজ সমান, এটা ভূমি সমান, ভূমি সমান, ভূমি মানে ওবি বার করছি, ওবি সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার সমান এটা পেয়ে যাবে। তার মানে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 100 মাইনাস 36, 64, 64 বর্গমূল 8।
8 সেমি ওবি। এইবারে বৈশিষ্ট্যটা কি, যখনই একটা সাধারণ জ্যা তুমি টেনে দিয়েছো আর একটা ব্যাসার্ধ টেনে দিয়েছো, যোগ করে নিয়েছো কেন্দ্র দুটি, এই দুটো ভাগও কিন্তু সমান। এইখান থেকে এইটা যতটা হবে, এইখান থেকে এইটা ততটা হবে যদি ব্যাসার্ধ দুটো সমান হয়। ব্যাসার্ধ সমান না হলে হবে না, ব্যাসার্ধ যখন দুটো বৃত্তের সমান, তাই এটা সমান এটা। তাহলে শেষ কাজ করব, যদি এইখান থেকে এইটা 8 বেরোয়, তাহলে এইখান থেকে এটা 8, তাহলে টোটাল কত? 16। তাহলে যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান, অতএব এবি সমান 2 ইন্টু ওবি, মানে 2 ইন্টু 8, 16 সেমি। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কেন্দ্র দুটির দূরত্ব 16 সেমি। ক্লিয়ার আছে বুঝতে? চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে 7 প্রশ্ন। প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবিসি সমান কোণ এবিসি 90, বিডি লম্ব এসি, বিডি 8, এডি 4, সিডির মান কত? তো আমরা এটার ছবি ছাড়া তো বোঝা যাবে না, ছবি শুরু করি একটা। সমকোণী ত্রিভুজ বলেছে এবিসি, এবিসি সমকোণী ত্রিভুজ এ বি সি, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। বিডি লম্ব এসি, বিডি এসিতে লম্ব, এটা মনে করো বিডি, বিডি এসির উপর লম্ব, তাহলে এখানে একটা লম্বের চিহ্ন দিয়ে দিলাম 90 ডিগ্রি। বিডি বলেছে 8 সেমি, বিডি হচ্ছে 8, এটা 8, এডি হচ্ছে 4, এডি এইটা হচ্ছে 4, তাহলে সিডি কত? প্রশ্ন হচ্ছে এইটা কত। তো যখনই কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকোণ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়, তখন এই যে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে, এই ত্রিভুজটা বৈশিষ্ট্য হলো এরা একে অপরের সদৃশ। আবার এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজের সদৃশ, আবার এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজের সদৃশ, সবাই একে অপরের সঙ্গে সদৃশ। তাহলে সদৃশতার বৈশিষ্ট্যটা আছে কিছু। যদি তোমাকে এই বাহুটা দেয়, এই বাহুটা দেয়, এটা বার করতে বলে, তাহলে এটা বৈশিষ্ট্য হলো এই বাহুটার স্কোয়ার সমান এই বাহুটা গুণিত এই বাহুটা। আমি ভাষাটা লিখছি, একমাত্র তখন সম্ভব যখন এটা লম্ব হবে। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি লম্ব, মানে এবিসি 90 ডিগ্রি, এবং বিডি লম্ব এসি, ঠিক আছে, সেহেতু আমরা যদি এটা লম্ব হয় সমকোণিক বিন্দু থেকে, তাহলে তুমি লিখতে পারো যে বিডি স্কোয়ার সমান এটা ইন্টু এটা। আমি তাহলে লিখছি ভাষাটা, কি লিখতে পারি? এডি ইন্টু ডিসি, এইটা ইন্টু এইটা সমান বিডি স্কোয়ার। মান বসাও, এডি কত হবে? 4, ডিসি রইল বিডি কত? 8, এটা ডিসি হলো 8 8 64, নিচে কত গেল? 4, 4 ষোলো 64, এত ডিসি ইজ ইকুয়াল টু 16 সেমি। ক্লিয়ার? চলে আসি পরের প্রশ্ন। চলে আসছি আমরা 8 প্রশ্ন। 8 প্রশ্ন বলছে সাইন 5 থিটা ইজ ইকুয়াল টু কস 4 থিটা এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 10 থিটার মান কত? প্রথমে এটাতে আসা যায়। সাইন কস আমাদের নিয়ম কি? যদি এটা সাইন আছে এটাকেও সাইন করে দাও, যদি এটা কস মনে হয় এটাকেও কস করে দাও, যে কোনো একটা তুমি করে দাও। আমি এক কাজ করি, সাইন 5 থিটাকে রেখে দিলাম, আর কস থিটা এটাকে তুমি কি পড়বে? কস, আর এটাকে থিটা পড়বে, কস থিটা। কস থিটাকে তুমি লিখতেই পারো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কস থিটাকে তুমি সাইন 90 মাইনাস থিটা লিখতেই পারো, সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা। ঠিক আছে না? তাতে বুঝতে পারছো সাইন সাইন চলে গেল, পড়ে রইল 5 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। এবারে 4 থিটাকে নিয়ে এসো এদিকে, প্লাস 4 থিটা হলো 9 থিটা (10 ডিগ্রি), থিটার মান 10 ডিগ্রি। এতএব
প্রশ্নে চলে আসি। প্রশ্ন বলেছে টেন থ্রি থিটা, তাহলে টেন থ্রি ইন্টু থিটার মান কত? 10 ডিগ্রি। তো 10 30 ডিগ্রি, 10 30 কত হয়? 1/√3। ব্যাস, আশা করি পরিষ্কার বুঝতে। চলে আসি আমরা পরের প্রশ্ন। চলে আসি আমরা নয়ের প্রশ্ন। নয়ের প্রশ্ন বলছে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? তাহলে একটা ঘুড়ির উন্নতি কোণ, মনে করো এখানে ঘুড়ি, এটা আমি এটাকে নামিয়ে দিলাম মাটির উচ্চতা, তাহলে ঘুড়ির উন্নতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি, মাটির থেকে 60 ডিগ্রি উপরে উন্নতি কোণে উঠেছে। সুতোর দৈর্ঘ্য 20√3, সুতোতে এটা এখান থেকে এটা 20√3 মিটার, তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, এই উচ্চতাটা হচ্ছে কত? তাহলে মনে করি ব্যক্তিটির অবস্থান এ বিন্দু, ঘুড়ির অবস্থান বি বিন্দু এবং লম্ব দূরত্ব সি। তাহলে আমরা জানি যে এটার মান বার করতে হবে, এটা দেওয়া আছে, তার মানে সাইনের ফর্মুলা, এত সমকোণী ত্রিভুজ এবিসি থেকে লম্ব বাই ভূমি বিসি বাই এবি, লম্ব বাই ভূমি সাইন 60, ঠিক আছে না? লম্ব বাই ভূমি, সরি ভুল বলছি, লম্ব বাই অতিভুজ বিসি বাই এবি সাইন 60। অতএব বিসি তো জানো না, রেখে দাও, এবি অতিভুজটা জানো 20√3, আর সাইন 60-র মান √3/2। এইবারে ক্রস মাল্টিপ্লিকেশন, 2 10 20, তাহলে বিসি এককে বিসি সমান 10√3 ইন্টু √3, 10√3 সঙ্গে √3, √3 গোটা 3, 30 মিটার। এককটা একটু দেখে নিই, একক মিটারে আছে, হ্যাঁ, তাহলে 30 মিটার উচ্চতায় ঘুড়িটি উঠছে। ক্লিয়ার? চলে আসি পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নটা 10-এর প্রশ্ন। 10-এরটা বলছে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, তাহলে চোঙের উচ্চতা হচ্ছে 14 সেমি, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 264। চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, 264 বর্গ সেমি। বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, আয়তন বার করতে বলেছে, তাহলে 264 বর্গ সেমি। এখন 2πr/h এর মান বসাও, 2π এর মান 22/7, আর তো জানা নাই, এইচ আমরা জানি 14, 264, একটু কাটাকাটি করে দিই, আর এর মানটা বার করি, 7 2 14, এখান থেকে কেটে নিই একটু, 2 13 132, 2 6 12, 2 6 12, 22 3 66, এতে আর সমান কেটে গেল 3 সেমি। এবার বলেছে আয়তন কত? এত আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, পাই হলো 22/7, আর হয়ে গেল 3 × 3, আর এইচ হয়ে গেল 14, 7 2 14, 22 2 44, 3 3 9, 4 9 36, 6 হাতে হলো 3, 4 9 36, 37 38 39, এটা হচ্ছে ঘন সেমি। দেখে নাও, আশা করি অসুবিধা কোনো বুঝতে। সহজ প্রশ্ন বটে। চলে আসছে আমার 11 প্রশ্ন। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? প্রথমত শর্তটা কি বলেছে দেখো, বলছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমিতলের ক্ষেত্রফলের এত গুণ। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা πr/l।
শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ওর ভূমিতলের ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিতল মানে বৃত্তাকারই বটে, তার মানে পাই আর স্কোয়ার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তার মানে মাঝে যদি আমি সমান দিই, পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, এ √5 গুণ বেশি। তাহলে সমান যদি করতে হয় তাহলে আমাকে উল্টো দিকে √5 গুণ করতে হবে। এটা তোমরা তো সমাধানের অঙ্কে জানো, যে বেশি হয় তার উল্টোটাকে বেশি করতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে শঙ্কুটির উচ্চতার ব্যাসার্ধের অনুপাত কত? প্রশ্নটা হচ্ছে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত। দেখা যাক, বিষয়টা শুরু করি। আচ্ছা, এখানে আমরা একটু যতটা কাটা যায় কাটছি, যেহেতু ওই শঙ্কুরই ব্যাপার বটে, তাই পাই পাই যে মনে গেল, আর এখানে একটা এখানে দুটো, তাহলে আমি দুটো কাটার জন্য এইটাকে করে দিলাম, এটা কাট দিলাম, এটাকে স্কোয়ারটা কেটে দিলাম। আমার হাতে পড়ে রইল এ ইজ ইকুয়াল টু আর একটা, আর এদিকে √5। এইবারে এল এর ফর্মুলা ভাগো, কারণ প্রশ্নে আমাদের কোথাও এল নাই, তাহলে এল কে ভাঙলে আমরা পাই h² প্লাস r²। এখানে 8√5 আছে, এবার রুটটা ট্রান্সফার করে নিই, h² প্লাস r², রুটটা ট্রান্সফার করলে স্কোয়ার হয়ে যাবে। এরপর আমরা রুট উঠে যাবে, r² আর √5 কে খেয়ে দেবে, 5 থাকবে পরে, তার মানে 5r², আরটাকে নিয়ে চলে যায় ওদিকে, মাইনাস r², অত h² ইজ ইকুয়াল টু 4r²। এইবারে প্রশ্ন হচ্ছে h/r, তার মানে তুমি h² বাই r² করে দাও, তাহলে ওদিকে কি থাকবে 4/1, সহগ বিচ্ছিন্ন। এর নিচে যদি এটাকে নামায়, এর নিচে এর আগে যেটা আছে সেটা নামাবো। এবারে স্কোয়ার যদি ট্রান্সফার করে দাও তাহলে h/r কি হয়ে যাবে রুট, এটা আসলে দুটো স্কোয়ারকে একটা করে তবে ট্রান্সফার করতে পারো, ভুল করেও আলাদা আলাদা করে নয়। এতএব 4 মানে হলো 2 1, এতএব ভাবো তুমি h/r মানে h/r সমান 2:1, এটাই উত্তর হবে। ক্লিয়ার আছে? চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 12 শেষ প্রশ্নে। তোমাকে পরিসংখ্যা বিবেচনা গড় বলে দিয়েছে 8.1, সিগমা fi(xi) বলে দিয়েছে 132 প্লাস কে, সিগমা fi বলে দিয়েছে 20, কে এর মান কত? খুব সাধারণ প্রশ্ন। আমাদের গড়ের ফর্মুলাই হলো যে, গড় নির্ণয়ের ফর্মুলাই হলো আমাদের সিগমা fi(xi) বাই সিগমা fi, আর এটা দিয়ে দিয়েছি তোমাকে কত, গড় 8.1। সিগমা fi মান বসাও, আর সামেশন fi হচ্ছে 20, 81 বাই দশমিক তুলে দিলাম 10, 10 দুগুণে 20, ইহা ইহা, তাহলে ইহাকে আগে করলাম 81 দুগুণে এত, কে ইজ ইকুয়াল টু, ইহা থেকে ইহা গেল 30, কে এর মান কত, কে এর মান হয়ে গেল 30। প্রশ্ন আর কিছু বলে নেই, বাস। তাহলে আজকের ভিডিও এখানে এতটাই রাখছি, নেক্সট ভিডিও আবার পরের দিন আসবো। আজকের মতন থ্যাংক ইউ, গুড ডে।